নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প নিঃসন্দেহে সন্দেহভাজন। না, লোকটাকে সন্দেহজনক কোনো কাজ করতে দেখেনি কেউ। চুরির চেষ্টা বা ছিনতাই ফিনতাই কিছুই না, শুধু সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেছে। তা সেটাই তো যথেষ্ট। সন্দেহজনক যখন, তখনই তো সন্দেহের সৃষ্টিকর্তা। তাছাড়া চেহারা আর সাজসজ্জা, ওই রকম রোগা কালো পাকশিটে আর খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোক কখনো সৎ হতে পারে? তার ওপর যদি আবার পরনে থাকে একটা রং করা লুঙ্গি আর পিটফুটো গেঞ্জি, এ লোকের সপক্ষে কেউ একটা কথাও বলবে না। প্রথমে চোখে পড়েছিল রমেন বাবুর। বাজারে বেরোচ্ছিলেন, দেখলেন অরুণ দত্তর বাড়ির একতলার খোলা জানালার নিচে দাঁড়িয়ে একটা লোক পা উঁচু করে ভিতরটা দেখবার চেষ্টা করছে। অরুণ দত্তর সঙ্গে রমেনবাবুর তেমন ইয়ে নেই, বামপন্থী দক্ষিণপন্থীর ব্যাপার। একদিন নাকি অরুণবাবু খোলা রোয়াকে খবরের কাগজ নাড়তে নাড়তে উত্তেজিতভাবে বলেছিলেন, পলিটিক্সের আপনি কচু বোঝেন। তদবধি ওই ইয়েহীনতা। অতএব রমেনবাবু একবার লোকটার দিকে ভুরু কুচকে তাকিয়ে দেখে শুধু একবার বললেন, কে? লোকটা তাড়াতাড়ি সরে এসে বলল, আগে বাবু কেউ না। কেউ না? তা ভালো, বলে নিজের কাজে চলে গেলেন রমেনবাবু। এরপর দেখলেন জীবেন ঘোষ, রিটায়ার্ড মানুষ, উষাকালে উঠে পার্কে চক্কর মারতে যান। এতে নাকি তার বায়ু কমে, খিদে হয়। যদিও জীবেন ঘোষের ছোট ভাই শিবেন ঘোষের বউ তার নিজের ছেলে মেয়ের কাছে চাপা হাসি হাসে আর বলে, তোদের জ্যাঠামশাই খিদে বাড়াতে যান রে। আহা, ওর কম খিদের 1/4 যদি তোদের থাকতো। সে যাক, আড়ালে লোকে কাকে কি না বলে। ওই বউই তো আবার ভাসুরকে চায়ের সঙ্গে খানচারেক টোস্ট দিয়ে অমায়িক গলায় বলে, আর 2টো টোস্ট দেবো বড়দা, নিন না, সেই তো কোন বেলায় ভাত খাবেন। তা ওই জীবেন ঘোষ খিদে বাড়িয়ে ফেরার সময় দেখতে পেলেন খোঁচাদারি লোকটা জগদীশের বাড়ির পাশের 4 ফুট গলিটার মধ্যে থেকে বেরিয়ে এলো, কেমন উঁচু দিকে তাকাতে তাকাতে। কিন্তু দাঁড়িয়েছিল কোথায়? ঠিক বাথরুমে জানলার নিচে না? তার মানে বদমাইশ লোক। রিটায়ার্ড ব্যক্তিদের পাড়ার সকলের সঙ্গেই আলাপ থাকে, হৃদ্যতাও থাকে, কারণ তার দরকার গল্প করার লোকের। তাছাড়া এ বয়সে বাম দক্ষিণ কোনো ব্যাপারেই খুব একটা উগ্র মত থাকে না। সারা জীবনের অভিজ্ঞতায় মানুষ যখন টের পায় ভাগ্য ছাড়া পথ নেই, তখন মধ্যপন্থী হয়ে পড়ে এবং সকলের সঙ্গে মিশে যায়। অতএব জীবেন ঘোষ লোকটাকে জগদীশ সেনের বাড়ির পাশ থেকে সন্দেহজনকভাবে বেরোতে দেখে নিজেরই অনিষ্টকারী তুল্য মনে করেই তেড়ে গিয়ে প্রশ্ন করেন, কে হে, এখানে কি হচ্ছে? লোকটা থতমত খেয়ে গুজগুজিয়ে যা বলে, তা অবশ্য জীবেন ঘোষের হৃদয়ঙ্গম হয় না। তিনি অতএব হুঙ্কার দিয়ে বলে ওঠেন, পরিষ্কার করে বলো, ওখানে ঢুকেছিলে কিসের মতলবে? লোকটা আরও ঘাবড়ায়, যদিও জীবেন ঘোষের মনে হয় ওটা ভান। বড় লোকেদের কৌশলই এই, ন্যাকা সাজা, বোকা সাজা, আতপাগল সাজা। তাই তিনি তীক্ষ্ণ পর্যবেক্ষণে দেখেন লোকটার হাতটা মুঠো পাকানো কিনা, যার মধ্যে গুপ্ত ছোড়া থাকতে পারে। না, হাত দুটো খোলা, লুঙ্গিটাও তো দৃশ্যমান। অতএব সেরকম কিছু না, ছিঁচকে চড়ি হবে, তাহলে নির্ভয়ে কথা কওয়া যায়। শুনি কি হচ্ছিল ওখানে? লোকটা বোধ হয় এখন মনে জোর করেই বলে ফেলে, আগে ভাগ্নেকে খুঁজতে এসেছি। ভাগ্নেকে খুঁজতে এসেছ? জীবেন ঘোষের খিদে বেড়ে ওঠা মেজাজ উঁচু গ্রামে চড়ে ওঠে। ভদ্রলোকের বাড়ির আনাচে কানাচে তুমি ভাগ্নে খুঁজতে এসেছো? মামদোবাজির আর জায়গা পাওনি? এ পাড়ার লোককে কি ছেলে ধরা বলে মনে হচ্ছে তোমার? তোমার ভাগ্নেকে ধরে এনে লুকিয়ে রেখেছে। লোকটা আর কি বলতে যাচ্ছিল, এই সময় রমেনবাবু ফেরেন
বাজারের থলি হাতে। বড় রাস্তা থেকে একটু ভিতরে ঢুকে আসা এই গেরস্তালি পাড়াটার বাসিন্দাদের সুবিধে ঢের। বাজার কাছে, বাসের রাস্তা কাছে, দোকান পসার অনেক। অথচ এই মাঝারি রাস্তাটির দুধারের ঘন সন্নিবিষ্ট বাড়িগুলিতে বেশ একটা নিশ্চিন্ত মতো পাড়া পাড়া ভাব পাওয়া যায়। বড় রাস্তায় বাসিন্দাদের পাড়াপড়শি শব্দটার সঙ্গে পরিচয় নেই। এদের আছে। জীবেন ঘোষের সঙ্গে রমেনবাবুর হৃদ্যতা আছে। তাই তিনি থলি হাতে এগিয়ে এসে বলেন, কি ব্যাপার? এই যে দেখো না ভায়া, লোকটা জগদীশবাবুর ওই পাশের গলিতে ঢুকে বাথরুমের জানলায় উঁকি মারছিল। জেরা করতে বলে কি না ভাগ্নেকে খুঁজতে এসেছি। রমেনবাবু একবার লোকটার আপাতমস্তক দেখে নিয়ে কড়া গলায় বলেন, তুমি সেই সকাল থেকে এখনো ভাগ্নে খুঁজছ? আমি তো প্রায় ঘণ্টাখানেক আগে দেখে গেছি ওই দিকের ওই বাড়ির জানলায় উঁকি মারছিলে। জীবেনবাবু লাফিয়ে ওঠেন, তাই নাকি? বলেন কি? কি হে, বাড়ি বাড়ি ভাগ্নে খুঁজে বেড়াচ্ছ? জানো না বুঝি সরকারের পুলিশ থানাও ভাগ্নে খুঁজে বেড়াচ্ছে? চলো মামার বাড়ি চলো। বলা বাহুল্য, এইসব বাগবিতণ্ডার অবকাশে বেশ কজন লোক জমে গেছে। বাড়ি বাড়ির কর্তা, ছেলে, চাকর, ঝিয়েরা। লোকটা এই সপ্তরথীর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, এই দেখুন বাবু, আমায় ঠিকানা দিয়ে এসেছে, এ পাড়ায় নতুন চাকরিতে এসেছে। এখন লোকটা লুঙ্গির ট্যাঁক থেকে ৮ ভাঁজ করা ময়লা চিরকুটটি এক টুকরো কাগজ বার করে মেলে ধরে বলে, এটা রানী ভবানী লেন নয়? পড়তে তো জানি নে বাবু, ওই বড় রাস্তায় একজন ভদ্রলোককে দেখাতে এই গলি রাস্তাটাই তো দেখিয়ে দিলেন বাবু। বললেন ঢুকে যাও, ভেতরে অনেক বাড়ি আছে। দেখা গেল বটে সেই ময়লা পাশ ছেঁড়া কাগজের টুকরোটাতে বেশ একখানি মারকাটারি হস্তাক্ষরে লেখা রয়েছে রানী ভবানী লেন। ব্যাস, আর কিছু না। বাড়ির নম্বর নেই, বাবুর নাম তাও নেই। তা বেশ, ভাগ্নের নামটি শুনি। মুখিয়ে উঠল অনেকগুলো মুখ। আরেকটা মুখ তেড়ে এলো, বলি লেখাটা কে দিল? আগে মানিকতলায় আগে যে বাসায় ভাগ্নে থাকতো সেই বাসারই একজনা। এরা পরস্পরের দিকে তাকিয়ে বলেন, দেখেছেন কি ওস্তাদ, এইভাবেই বোধহয় ইনি এক একটি রাস্তার নাম লিখে নিয়ে পাড়ায় পাড়ায় ভাগ্নে খুঁজে বেড়ান। নাম জানি না, নম্বর জানি না, ভদ্রলোকের বাড়ির বাথরুমের জানলায় উঁকি মেরে উনি ভাগ্নে খুঁজে বেড়াচ্ছেন। ব্যাটা হারামজাদা বদমাস, চালাকিরা জায়গা খুঁজে পায়নি। লোকটা কাতর গলায় বলে, আগে নাম তো বলছি, খেদা বলে ডাকা হয়, ভালো নাম মদন। ইতিমধ্যে পাড়ার দু একটি মস্তানও জুটে গেছে। তাদের একজন খিক খিক করে হেসে উঠে বলে, ওরে আমার সোনার চাঁদ ভাগ্নে রে, জাদুর আবার একটা নাম নয়, এক জোড়া নাম, একেবারে যেন জুতোর জোড়া। আরেকজন ভিড়ের মধ্যে মুখ বাড়িয়ে বলে, তবে এক পাটি মাইরি চটি আর এক পাটি বুট, মদন। আহা, কি ফাস্ট ক্লাস নামখানা রে! কিন্তু সেই মদনের বদনখানা কই দেখাচ্ছ বাপ? এই তো পাড়া শুদ্ধ সবাই এখানে, এর মধ্যে কে তোমার ভাগ্নে দাদু? জগদীশবাবুর স্নানের ঘরের আব্রুহননের প্রশ্ন উঠেছে, তাই তিনি অধিকতর ক্রুদ্ধ গলায় বললেন, উফ, বানানোর ক্ষমতাটা একবার দেখুন। ডাক নাম হলো ভালো নাম, আর পাড়া গাঁয়ে যেরকম নাম টাম হয় ঠিক সেই রকম, মানে যতটা ন্যাচারাল করা যায়। তার মানে পুরনো পেশা, তার মানে দাগি ঘুঘু। এই একটিকে ধরতে পারলে হয়তো পিছনে একটা বড় গ্যাং বেরিয়ে পড়তে পারে। ছাড়া হবে না। এই, তোরা গদা কোম্পানিকে খবর দে তো। গদা কোম্পানি হচ্ছে পাড়ার রক্ষী দল। গদা অর্থে ভয়াবহ সেই অস্ত্রটি নয়। দলের প্রধান নেতার নাম গদাই, তাই গদা কোম্পানি। অবশ্য এক হিসেবে নামটা দ্বিতীয় অর্থেও ধরা যেতে পারে। এরা পাড়ার সকলের কাছ থেকে চাঁদা নেয় পাড়া রক্ষার দায়িত্ব গ্রহণ বাবদ, আর ন্যায্য প্রাপ্য হিসাবে বছরে 5-6 পুজোর চাঁদা গ্রহণ করে। দুর্গা, কালী, জগদ্ধাত্রী, সরস্বতী ছাড়াও
বিশ্বকর্মা ও রবীন্দ্র জয়ন্তী। এটাই বেশ জোরদার 3 দিন ব্যাপী। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পাড়ার ভদ্রলোকেরা গিয়ে দাঁড়ান, আর পাড়ার কম বয়সী ছেলে মেয়েগুলো সেই প্যান্ডেলেই পড়ে থাকে 3 দিন। জ্ঞান ধরে ফেলবার আশায় গদা কোম্পানির শরণ নেবার কথা উঠল। এসেই ছিল 2-1 জন, তারাই ছুটে গেল ডাকতে। লোকটা আবারও হাত জোর করে বলল, ছোঁড়ার মা মৃত্যু সহ্যে, তাই খবর দেবার জন্য এত দূর ছুটে এসেছি বাবু। দেখুন না, কারো বাড়ি নতুন কোনো চাকর বাকর রাখা হয়েছে নাকি। মা মৃত্যু সজ্জায়, একেবারে সাজানো কথা। ওরে সর্বনাশ, একেবারে পেটেন্ট পাজি। তা কতদিনের নতুন বাপ? আগে থামো বদমাস, আর ন্যাকা সাজতে হবে না। বলি কতদিন কাজ করছে? আগে দেশ থেকে তো চলে এসেছে 7-8 মাস। তবে এখানে কতদিন তা তো জানি না। জানো না? তা জানবে কেন? জীবেন ঘোষের ভাই শিবেন ঘোষ এগিয়ে এসে বলে, একটু পরে জানবে, পুলিশের গুঁতো খেলেই বাপ বাপ বলে জানবে। পাক্কা শয়তান, কীরকম হাটখাট বেঁধে কথা বলছে দেখো। আচ্ছা, এই তো আমরা সবাই রয়েছি এখানে, কারো বাড়িতে মদন নামে কোনো ছোকরা চাকর ভর্তি হয়েছে? মদন? না বাবা, মদন ফদন বলে এ তল্লাটেই কেউ নেই। চাকরি বা কজনের আছে, বেশিরভাগই তো ঝি। মাস 6 আগে দেবেশ বোস নামে যে ভদ্রলোক পাড়ায় নতুন এসেছেন, তিনি একটা চাকর সঙ্গে করে নিয়ে এসেছেন দেখেছি, এই পর্যন্ত। দেবেশ বসু? ও হো, স্টেট ব্যাংকের সেই ভদ্রলোক। চাকর একটা সঙ্গে এনেছিলেন বটে। তা সেই চাকর যদি এই লোকের ভাগ্নে হয় মশাই, তাহলেই গিয়েছি আর কি। সে চাকর তো রাজেশ খান্নার মতো শার্ট পরে, উত্তম ছাঁটাই চুল ছাঁটে, হপ্তায় হপ্তায় সিনেমা দেখে, চটি পায়ে দিয়ে হিন্দি ফিল্মের গান গাইতে গাইতে রান্না করে। মনিবের ছেলে তাকে স্বপনদা বলে ডাকে, তার নাম স্বপন। লোকটা এখন হঠাৎ হাউ মাউ করে কেঁদে উঠে বলে, নির্ঘাত এই ছেলে বাবু, তারই অমনি বারবোলা মন, চুলের কায়দার শখ, সিনেমা করে পাগল। কিন্তু স্বপন নয় বাবু, মদন। তারে একবার ডাকেন দেখি, বুঝিয়ে বলি। মাটা মরো মরো, একবার শেষ দেখা দেখবে বলে ধুকে ধুকে বেঁচে আছে। উফ, কি শার্প ব্রেন মাইরি! ধুকে ধুকে বেঁচে আছে। আর বেশি বেকায়দায় পড়লে বোধহয় বলবে তার বাপ শ্মশানে গেছে, ছেলে মুখে আগুন দেবে, এই অপেক্ষেও পড়ে পড়ে বাসি মরা হচ্ছে। আর সন্দেহ নেই, পাক্কা বদমাস। সন্দেহই যখন নেই, তবে আর দ্বিধা কিসের? দে, বদমাসকে বৃন্দাবন দেখিয়ে ছেড়ে দে। লোকটার দুর্ভাগ্যে ঠিক এই মোক্ষম সময়ই এসে পড়ে গদা কোম্পানি, যারা নাকি ন্যায় নীতির ধারক বাহক, সত্য ধর্মের রক্ষাকর্তা। এই সকালবেলায় তাঁদের পা টলটলায়মান। কিন্তু তাতে কি, এদের হাতেই যখন পাড়া, এরাই যখন পাড়ার রক্ষাকর্তা, তখন তাঁরা রেড়ে করে ঝাঁপিয়ে পড়বেন না ওই সন্দেহজনকের উপর? ইতিপূর্বে লোকটা 2-1 ঘা চড়চাপড় যে না খেয়েছিল তা নয়, কিন্তু এর তুলনায় সে হোমিওপ্যাথি ডোজ। হবেই তো, পাড়ায় আইন শৃঙ্খলা নেই। ভাগাড়ের শকুনির মতো উল্লসিত চিৎকারে গদা কোম্পানি তাদের বাক্যবিন্যাসের স্রোত বহায়। কি একখানা অভিনয় মাইরি! জমাদারের গলিতে সেঁধিয়ে লোকের বাথরুমের জানালায় জানালায় উঁকি দিয়ে ভাগ্নে খুঁজছি, ভাগ্নের মা মৃত্যু সজ্জায়। তুমি চাঁদ এ লাইনে না এসে থিয়েটারের লাইনে গেলে না কেন নাম করতে? আহা, জাদু আমার ঘেমে গেছে রে। জাদুর গায়ের গেঞ্জিটার জানলা দরজাগুলো বড় ছোট ছোট, দে দে, বাড়িয়ে বড় করে জাদুর গায়ে ময়দানের হাওয়া খাইয়ে দে। ফড়ফড় করে গেঞ্জিটা ছিঁড়ে ফেলে দিয়ে খোলা পিঠে 2-5 ঘা লাথি বসিয়ে দেয়। উপস্থিত কেউ কেউ অবশ্য বলে ওঠেন, আহা, পুলিশের হাতেই যখন দিতে হবে তখন অত মারধরের কি আছে? কিন্তু কি আছে বললেই হলো? হাতের সুখ বলে একটা কথা নেই। চোরের মার মারবার মতন এমন একখানা বেওয়ারিশ পিঠ রোজ রোজ ভাগ্যে জোটে? মার খেতে খেতে আধমরা লোকটা হাউ হাউ করে চেঁচায়, ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন, একেবারে মেরে ফেলবেন না,
বোনটা মৃত্যু শয্যায়, আশা পথ চেয়ে বসে আছে। দাদা তার ছেলেকে আনতে কলকাতায় গেছে। কাজ নেই, তবে ছেলে আমায় ছেড়ে দেন বাবু, নচেত রুগী মানুষটা শুকিয়ে মারা যাবে। কিন্তু ছেড়ে দাও বললেই যদি ছাড়ান পাওয়া যেত, তাহলে ভাবনার কি ছিল? তাছাড়া যে লোকের পিছনে গ্যাং আছে বলে সন্দেহ, তাকে ছাড়ার তো প্রশ্নই নেই। তবে মাঠটা একটু থামল, কারণ লোকটার নাক দিয়ে রক্ত গড়াচ্ছিল। নিজেরই ছেঁড়া গেঞ্জিটা তুলে নিয়ে নাকটা মুছল লোকটা। কেমন যেন অবাক হয়ে তাকালো সেই রক্তের দাগের দিকে। যেন বিশ্বাস হচ্ছে না সত্যি সত্যি রক্ত পড়ছে। রক্ত দেখেই হোক অথবা ঘড়ি দেখেই হোক, ভিড় ক্রমশ পাতলা হয়ে এলো। কাজ নেই কার, কতক্ষণ তামাশা দেখে সময় নষ্ট করা যায়? লোকটা শুকনো গলায় বলল, একটু জল। গদা কোম্পানির গদা এই কথাটাই যেন হঠাৎ একটা নতুন আমোদ পেয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। ওরে জল চাইছে, জল কে দিতে পারিস? দিয়ে দে না বাবা, চাঁদুর তেষ্টা মিটে যাক। অন্য একটা ছেলে বলল, ধ্যাত, ইয়ে করিস নি মাইরি, এই একটু জল এনে দাও না কেউ। অরুণবাবুর বাড়ির একটা ফ্রক পরা ঝি দাঁড়িয়েছিল বাড়ির দেয়ালে ঠেস দিয়ে। তার দিকে তাকিয়েই বলা হলো কথাটা। সে তৎপর হয়ে ছুটে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে একটা টিনের মগে করে এক মগ জল এনে লোকটার কাছে বসিয়ে দেয়। লোকটা মগটা তুলেই মুখে ধরতে যায়, আর সঙ্গে সঙ্গে হঠাৎ একটা বিদঘুটে কর্কশ ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে, ওই তো খেদা, ও খেদা, দেখ বাবা, তোকে খুঁজতে এসে। মগটা হাত থেকে পড়ে গেল। লোকটা খেয়াল করল না, তেমনি গলাতেই হাঁপিয়ে হাঁপিয়ে কথা শেষ করল, কি হয়েছে আমার? আস্ত রাখেনি বাবা, শেষ করে দিয়েছে। তোর মা মৃত্যু সহ্যে একবার শেষ দেখা দেখবে বলে, কে জানতো এমন রাক্ষস পুরীতে বাস তোর। এই দেখ দেখ। রক্তমোছা গেঞ্জিটা তুলে দেখায় লোকটা সামনের মানুষটাকে। দেবেশবাবুর ছোট ছেলে একটা নার্সারি স্কুলে পড়ে। ভোর 6টায় তাকে পৌঁছতে যেতে হয়। স্বপন তাকে পৌঁছে দিয়ে একেবারে বাজার করে ফিরছিল, রঙিন সুতোর কাজ করা থলিতে মাছ তরকারি একসঙ্গে চাপিয়ে। গলিতে ঢুকেই এই দৃশ্য দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছিল। এখন এই অতর্কিত আক্রমণে থতমত খেয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, কি ব্যাপার? বলল গদার দলের একজনের দিকে তাকিয়ে। নিজ গুণে স্বপনও এই কমাসে প্রায় ওদেরই একজন হয়ে গেছে। ওদের নেশার পেশাদ পায় স্বপন, ওদের সঙ্গে মাইডিয়ার ভাষায় কথা বলে। ওরাও স্বপনকে সেই চোখেই দেখে। তাই হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে ওঠে যে, হ্যাঁ কী ব্যাপার গুরুচরণ, এই দেখো তোর মামা তোকে গরু খোঁজা করে খুঁজে বেরিয়ে শেষতক জমাদারের গলিতে ঢুকে বাথরুমের জানলা ভেঙে সে দিয়ে পড়ছিল। আহা, কোথায় ছিলি ভাইটি রে? আহা, তোর নাম যে খেদা মদন, এ কথা আগে বলিসনি কেন? সোনার কার্তিক তোর মামাকে আদর করে ঘরে বসিয়ে সৎকার করা হতো। আহ পচাদা, মেলা মাইরি আর কি মারবেন না, আমি তো ভাই মানে টানে বুঝতে পারছি না। স্বপন একবার হাতের ঝোলাটায় হাত বদল করে। কি একজন ব্যাপারটা দু এক কথা বুঝিয়ে দিয়ে বলে, এখন তো দেখা যাচ্ছে তোকেই ভাগ্নে বলে ক্লেম করছে। তা করবে বই কি, স্বপন রুষ্ট ব্যঙ্গের গলায় বলে। ক্লেম করতে তো আর পয়সা লাগে না। এ মামা, ভাগ্নের কাছে শুধু হাতে এসেছো, দুটো লাড্ডু মেঠাই নিয়ে আসবে তো? স্বপনের কথায় সবাই হেসে ওঠে। আর নির্যাতিত লোকটা ধাক্কা খাওয়া ঘাটটাকে দু হাতে চেপে মাথা তুলে স্বপনের মুখের দিকে কেমন অবাক হয়ে ফেলিয়ে তাকায়। তারপর বোকাটে গলায় বলে ওঠে, তুই আমায় চিনতে পারছিস না খাদু? খাদু তুই? স্বপন কড়া গলায় বলে ওঠে, এই খবরদার, তুই টুই করবে না, বেশি পাত্তি মারতে এসেছে। খাদু ওরে আমার কে রে? চালাকি মারবার আর জায়গা পায়নি। অনেকে চলে গিয়েছিল। জীবেন ঘোষ ছিলেন। তিনি সন্দেহ কুটিল গলায় বলেন, তা তোমাকে দেখেই বা হঠাৎ ভাগ্নে ভাগ্নে করলো কেন হে? তার মানেটা কি? স্বপন অবলীলায় বলে, আর মানে কি, মাথায় নতুন প্যাঁচ কষল। তবু সহজে কেউ কাউকে ছাড়ে না। স্বপন টেরিকটের প্যান্ট পরে আর হাতে ঘড়ি বাঁধে বলে কি চট করে রেহাই পাবে? তাকে জেরা করা হবে না? করা হয়,
এই লোককে তাহলে চেনে না স্বপন, কসমিন কালেও নয়। স্বপন ছাড়া তার আর কোনো নাম নেই, জীবনেও না। মায়ের অসুখ বলে কোনো চিঠিপত্তর আসেনি। এর উত্তরে স্বপন হেসে ওঠে। মাথা নেই তার, মাথা ব্যথা। মা কোথায় যে মায়ের অসুখ? মা তো আমার সেই কোন শৈশবে গত। সেই ফ্রক পরা ঝিটাও তাড়াতাড়ি বলে ওঠে, হ্যাঁ গো, স্বপনদার তিনকালে কেউ নেই, মা না, বাপ না। এখন সন্দেহজনক লোকটা হঠাৎ চেঁচিয়ে ওঠে, আর সেই টিনের মগটা কুড়িয়ে নিয়ে নিজের মাথায় ঠাঁই ঠাঁই করে ঘা মারতে মারতে বলে ওঠে, ওরে হারামজাদা কুলাঙ্গার নেমো খারাম মিথ্যেবাদী! মাসিকে তুই আজন্ম মা ডাকিস না? মাসি তোকে ছেলের অধিক করে না? এই অতটুকুন বয়স থেকে মাসি তোকে লালন পালন করেনি, আর তুই কিনা বলছিস তোর মা নেই? আরে বাস, মা এখন মাসি হয়ে গেল রে গদাদা। ক্রমশ হো হো করার আশা মিটে যায়, সচকিত হয়ে ওঠে সবাই। না না, দয়া ধর্ম নয়, এরপর আর একে পুলিশ হেফাজতের বাইরে রাখা চলে না। যে রকম মুহুর্মুহু গল্প বানাতে পারে, 1 মিনিটে মাকে মাসি বানিয়ে দিতে পারে, সে লোক হাতে অস্ত্র থাকলে মানুষ খুন করতেও পারে। এ লোককে শুধু চোর বললেই হয় না, খুনেও বলা যায়। কে জোর করে বলতে পারে হাতে নাতে ধরা পড়ে না গেলে কি করতো এই জঘন্য লোকটা? অতএব পুলিশ ডাকতেই হয়, এবং এখন এদিকেও একটা গল্প বানাতে হয়। না বানালে চলে না। ওই মারধর রক্তপাতের চিহ্নটা যখন লোপ করা যাবে না, রক্তপাতের জন্য একটু ভয়ঙ্কর কুশ্রী গল্পই বানাতে হয়। অবশ্য অসুবিধে তেমন হয় না, কারণ নিষিদ্ধ জানলায় উঁকি মারার ব্যাপারটা যখন হাতে রয়েছে। অবশ্য পাড়ার ভদ্রলোকেরা এতটা চাননি, বরং রীতিমতো অস্বস্তি অনুভব করেছেন। কিন্তু উপায় কি? পাড়ার রক্ষী বাহিনী যখন আইন নিজেদের হাতে তুলে নিয়েছে, বাকি সকলে নিরুপায় দর্শকের ভূমিকায় থাকা ছাড়া আর কি করবার আছে? কিন্তু হতভাগা স্বপনেরই বা উপায় কি? পাড়ার সবাই তাকে সমীহর চোখে দেখে না, দেবেশবাবুর ছেলে তাকে স্বপনদা বলে ডাকে না, পাড়ার ওই মস্তানরা তাকে এক গেলাসের আড্ডায় ঠাঁই দেয় না। এই উঁচু নাকে ঝামা ঘষে খেঁদা হয়ে গিয়ে সেও কি ওই লোকটার সঙ্গে সঙ্গে পুলিশের পিছু পিছু সুড়সুড়িয়ে হাজতের পথে এগিয়ে যাবে? গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। ধন্যবাদ।